নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র স্টোরি। আমাদের আজকের নিবেদন গন্ধটা খুব সন্দেহজনক। কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে আমি সমাপ্ত। তাহলে শুরু করছি আজকের গল্প। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ ওই 50 বছর আগেকার কথা। আমার মা তখন ছোট্ট ইজেল পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল এইসবই ছিল। সেরকমই এক নির্জন জঙ্গলি জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দমোদাহিনীতে। মালগাড়ির গার্ড ছিলেন দাদামশাই, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগারে 3, 4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে আবার চলে যেতেন। আমার মায়েরা 5 বোন 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, আবার কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নেই। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল, ওই ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউটও ছিল। সেখানে প্রতি বছর 2-3 বার ওই কেদার রায় বা টিপু সুলতানের নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, ক্রিকেটও খেলতেন। বড় সাহেবরা সে খেলা দেখতেও আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চুড়ুই ভাতিও খাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল ওই দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পর কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ারি করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেনও না। যেমন ওই স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় সাটুসি, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট যাকে তাকে ঘরে ঢুকিয়ে নেবেন না যেন। আর একদিন পাশের বাড়ির পল্লীর গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন, সব আস্তে আস্তে বুঝবেন। চোখ কান নাক সব ওই খোলা রাখবেন, কিন্তু ছেলে পুলেদের সামলে রাখবেন। এখানে কারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বলেন, কাদের কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে, বুঝবেন ক্ষণ, আছে আছে। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি ওই সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপো খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল, ঝি ডাকবেন ঝি? দিদিমা দোনো মনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়ও। 1 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, কই নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গিয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না তাকে। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওদের ওরকমই ধারা,
ঝিটার নাম কি বলুন তো দেখি, কি নাম? দিদিমা বললেন, ওই কমলা কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, ও চিনি, হালদার বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, আচ্ছা কি ব্যাপার বলুন তো, কি ব্যাপার? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি আর খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা ওই মানুষই রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদে ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়েই বললেন, এই কোথায় গিয়েছিলিস তুই, কোথায় গিয়েছিলি? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন তিনি লাইনে গেছেন। নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনে পয়েন্টম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় ওই রাত বিরেতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায়। সেই আমলে এরকমটি হামেশাই হতো। সেরকমই কিছু একটা হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকেই দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র ওই চুরি করবে বলে। তাই তিনি সজেমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাদিটা নিয়ে নেমেই পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় হচ্ছে ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ওই ফায়ারম্যান কয়লার ডিপির উপরে গামছা পেতে শুয়ে আছে আর অঘোরে ঘুম হচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ওই ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন তিনি। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিচ্ছে। গাড়িও কাঁচ কোঁচ করে চলতে শুরু করল। তিনি তো অবাক। ব্রেক ভ্যান ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হা করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটি লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার বাড়ি ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছালেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন। ওই দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তার দোমোহানির মতন গঞ্জ জায়গায় সে খেলা দেখতেই লোক ভেঙে পড়ত। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটি বক্তৃতা করছিলেন। হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন তিনি, ম্যাজিক মানে হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র কিছু নয়।
আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি ইত্যাদি। এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল। তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রফেসর ভট্টাচার্য এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, আরে চলে আসুন, চলে আসুন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, ইত্যাদি ইত্যাদি। সে সময়ে হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগে টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতেও লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকেরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, আরে কি হয়েছে, আর আহাব কি হয়েছে বলুন না। এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। এবার আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা তিনি খেয়ে ফেলবেন। তাই করলেন, কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হা করতেই তার মুখ থেকে সাপের জিভের মতন আগুনের হলকা বেরিয়ে আসছে। পরের তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বের হয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে ওই সাধুবাদ দিতে লাগলেন তাকে, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলো স্টেজে দাঁড়িয়েই। তবু হা করলেই আগুনের হলকা শুধু বের হয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল যে বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতেই উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়ে ভালো, অতি আশ্চর্য খেলা, বাহ। ভট্টাচার্য বললেন, হ্যাঁ হ্যাঁ, অতি আশ্চর্যই খেলা বটে, আমিও এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনারই খেলা, আপনি দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, আমি তো দেখালাম, আশ্চর্য। তাকে খুবই বিস্মিত বলে মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়েই তিনি বললেন, তোদের ঘর দূরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। মাথা নেড়ে তিনি বললেন, আলবাদ আষ্টে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয় রে, স্টেশনে নেমেও গন্ধটা আমি পেয়েছিলাম। পুরা এলাকাতেই যেন এই আষ্টে আষ্টে গন্ধটা। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল,
একা হাতে সব কাজ কি আর সামলানো যায়? দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাসা, ওই তোমার শ্বশুর ধার্মিক লোক, সে নয় ভালো কথা, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে বলো তো? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কোথায়? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি বাসা, দোমোহানির সবাই জানে যে এ হচ্ছে ওই দলের রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে, বুঝলে? বাইরে থেকে চেহারা দেখে কিছুই বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। দিদিমা তবু অবাক। বুঝবে বাপু, রোসো রোসো। এই বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কলাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে শুধু। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গপ্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, ওরে, আরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, এটাকে ডাকে ফেলে দিয়াই তো। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বলেন, না না, ভাই ফরমাস কেটে দিয়ে যায় এই আর কি। খুব ভালো, ওরা খুব ভালো, ডাকলেই আসে, লোক টোক নয়, ওরা হচ্ছে ওরাই। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেসেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজদৌলার নাটকে তিনি লুম্ফা। গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপ চাপা হয়ে কোঁত কোঁত শুধু করছে। নাটক প্রায় শিখেই ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুফার অভাব আর হয়নি। একেবারে ধর্মদাস মাস্টারই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিচ্ছুটি টের পেল না। কিন্তু ভেতরকার কয়েকজন ঠিক জানতো যে সেদিন ধর্মদাস মাস্টার মোটেও স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদ্দার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন। তিনি বললেন, দেখলেন কেমন কার্য উদ্ধার হয়ে গেল? একটুখানিও কেউ টেরও পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদ্দারকে। আচ্ছা বলছি মশাই, এ রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদ্দার হেসে শতখানা হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, বুঝলেন? সদ্ভাব রাখলে সকলের কাছ থেকে কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড়
তারা বাইরে খেলে বেড়াতো। মার বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেতে বসতো, তারপর ডাক দিত, আইরে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, আরে কে খেলবি রে, আয় আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড একবার হয়েছিল। দোমোহানের ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতালার আদিবাসী দুর্দান্ত চেহারার ওই খেলোয়াড় সব এসেছে। দোমোহানির বাঙালির টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো। 2 গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, বলছি ওরা 12 জন খেলছে, ওরা 12 জন। রেফারি গুনে দেখলেন, না, 11 জনই আছে। ফের খেলা শুরু হতেই একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, এই তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে তো। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানের ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, আরে গুনে দেখুন না। রেফারি গুনে দেখে আহাম্মক, 11 জনই আছে। দামোহনের টিম আরো 3টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, দেয়ার আর at least 10 extra man in this team। দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জনই আছে, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিল পিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানের ওই টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টি গোল যারা করেছে তারা কোথায়? তাদের তো দেখছি না। একটা কালো ড্যাঙ্গা মতন ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতন, তারা কোথায়? দোমোহানের ক্যাপ্টেন মিনমিন করে সে সাফাই গাইল। তাতে রেফারি আরো রেগে টং। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাফসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধটা। এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদ্দার। স্টেশন মাস্টার সমাদ্দার পাশেই ছিলেন। তিনি বললেন, ব্যাটাটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে বলো তো, কাদের কথা বলছো তুমি? সমাদ্দার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন তিনি, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, আরে এসব কি দেখছি তোমাদের এখানে বলো তো। হুট বললেই সব মানুষেরা এসে পড়ে কোত্থেকে, আবার হুঁশ বললেই মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু ওই তামাক খাওয়ার ইচ্ছে হলো। উঠে বসে কেবলমাত্র ওই আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবা মশাই, তামাক সেরে দিচ্ছি।
অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর শুধু বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তাঘাটে লোকজন কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো ওই দাদামশাইয়ের বাবাকে, কুশল মঙ্গল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রোসো বাপু রোসো, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর ওই কথাবার্তা হবে এখন। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিত হলে তারপরে কথাবার্তা বলতেন। তার দোষ দেওয়া যায় না। সেই সময়ে ওই দোমোহানিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনায় নাকি সত্যিকারের মানুষই নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথাও ঘামাতো না। সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামারই কথা বলি। দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারি বা না হয়ে থাকে। কিন্তু তার কিছু বেশিই ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে না কাউকে লাগতই। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস তার যায়নি। একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস আর ওই মাস্টার মশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো। মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করেই বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। হে, কি বলছ? আমি একটু বাথরুম যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি, চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, হে, দাঁড়াবো কেন? তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বলেন, ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি, দাঁড়া। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল, আচ্ছা কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের ভূতের। ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছ তোমরা। তা এরকম সব হলো ওই দোমোহানির কাণ্ড। কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ওই ছোট্ট খালুই, তাতে শিঙ্গি মাছ নিয়ে আসছিলেন তিনি। তো একটা মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা এঁকেই বললেন, এ তো ভালো কথা নয়, হ্যাঁ? গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা এঁকে এসে ও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলেন তো? হ্যাঁ, কে কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না,
একটু গম্ভীর হয়ে বলতেন ঠিকই, ভূতের অপমানটা তার পেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা গুয়ে এই কথা বলে গেল, ভাবা যায়?